12 আগস্ট সাল 2000। রাশিয়ার উত্তর উপকূলের বরফ ঠান্ডা সাগরের জলে টহল দিচ্ছিল K-141 কুর্স্ক সাবমেরিন। না, এটা কোনো সাধারণ সাবমেরিন নয়। কুর্স্ক ছিল রাশিয়া তথা পৃথিবীর সবথেকে পাওয়ারফুল নিউক্লিয়ার সাবমেরিন। কিন্তু এই দিন সকাল 11:28 নাগাদ হঠাৎই এক বিকট বিস্ফোরণ হয়। আর এরপরেই রাশিয়ার গর্ব, তাদের বিশাল বড় ডাবল হাল নিউক্লিয়ার সাবমেরিনটা ধীরে ধীরে সমুদ্রের তলদেশে হারিয়ে যায়। ওই মুহূর্তে সাবমেরিনটার ভেতরে ছিল 118 জন ক্রু মেম্বার, যাদের মধ্যে তখনও বেশ কয়েকজন জীবিত ছিল, আর তারা অপেক্ষা করছিল নিজেদের জীবন বাঁচানো। এই বিশাল সাবমেরিনটা যখন নিখোঁজ হয়, তখন শুধুমাত্র রাশিয়া নয়, পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়ার এত অত্যাধুনিক একটা নিউক্লিয়ার সাবমেরিন, সেখানে কিভাবে এরকম একটা ভয়াবহ বিস্ফোরণ হলো? আর ওই সাবমেরিনের ভেতরে যারা আটকে পড়েছিল, তারা কি বেঁচে ফিরতে পেরেছিল? আর এটা কি শুধুই কোনো দুর্ঘটনা ছিল, নাকি এটার পেছনে কোনো অন্য দেশের ষড়যন্ত্র ছিল? Those guys died for the Cold War. তো নমস্কার, আমি রয়েছি মিঠুন, আর আজ একটা ভীষণই ইন্টারেস্টিং টপিকে কথা বলতে চলেছি। ভ্লাদিমির পুতিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট হয়েছিলেন, তার কয়েক মাসের মধ্যে এই ঘটনাটা ঘটেছিল। তো আশা করি বুঝতে পারছেন যে এই ঘটনাটা পুতিনের রাজনৈতিক ক্যারিয়ারের জন্য একটা ভীষণই বড় চ্যালেঞ্জ ছিল। তো চলুন, আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এবং আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি নিয়মিত আপডেট দেই, আপনাদের সাথে নানা ধরনের কথা বলি, তো অবশ্যই জয়েন হয়ে যান। রাশিয়ার এই K-141 কুর্স্ক আসলে অস্কার 2 ক্লাসের একটা নিউক্লিয়ার চালিত ক্রুজ মিসাইল সাবমেরিন। এটা ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট সাবমেরিন এভার বিল্ড। প্রযুক্তির দিক থেকে এটা তৎকালীন রাশিয়ার মাস্টারপিস ছিল। সাধারণ কোনো সাবমেরিনের সাথে তুলনা করাই ভুল হবে, কারণ এটা ছিল সমুদ্রের নিচে একটা চলন্ত দুর্গ। এবার এই সাবমেরিনটা কতটা হিউজ ছিল, চলুন তার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দেই। এই সাবমেরিনটার দৈর্ঘ্য ছিল একটা আস্ত ফুটবল মাঠের থেকেও বেশি, প্রায় 154 মিটার লম্বা, 18 মিটার চওড়া। আর সব থেকে অবাক করার বিষয় হচ্ছে, এই সাবমেরিনটা একটা 4 তলা বিল্ডিংয়ের সমান উঁচু ছিল। যখন এটা সমুদ্রের উপর ভেসে উঠত, মনে হতো যেন কোনো একটা লোহার পাহাড় জলের বুক চিরে দাঁড়িয়ে আছে। আর এর ওজন কত ছিল জানেন? প্রায় 18,000 টন। তবে কুর্স্ক সাবমেরিন শুধুমাত্র কিন্তু তার আকার বা ওজনের জন্য বিখ্যাত ছিল না। এই কুর্স্কের আসল শক্তি লুকিয়েছিল এর অদ্ভুত এবং কমপ্লিকেটেড ডিজাইনের মধ্যে। এটাকে তৈরি করা হয়েছিল ডাবল হাল প্রযুক্তিতে, অর্থাৎ এই সাবমেরিনের বাইরে লোহার একটা শক্ত আউটার হাল ছিল, আর তার ভেতরে ছিল সম্পূর্ণ আলাদা একটা ইনার হাল। আর এই দুটো স্তরের মাঝে প্রায় 2 ফুটের ফাঁকা জায়গা ছিল, আর এই ফাঁকা জায়গার ভেতরে ছিল রাবারের লেয়ার। এই ডিজাইন এতটাই পাওয়ারফুল ছিল যে ডিজাইনারদের দাবি ছিল শত্রুপক্ষের কোনো সাধারণ টর্পিডো সরাসরি এসেও এই কুর্স্কের উপর অ্যাটাক করতে পারবে না, বা অ্যাটাক হলেও সাবমেরিনের ভেতরে কোনো ক্ষতি করতে পারবে না। ইভেন শত্রুর রাডারকে ফাঁকি দেওয়ার জন্য এর গায়ে একটা বিশেষ ধরনের অ্যান্টি সোনার কোটিংও লাগানো হয়েছিল, যার ফলে সমুদ্রের কয়েকশো ফুট নিচেও এটা একেবারে নিঃশব্দে চলাফেরা করতে পারত। এর আক্রমণের ক্ষমতা ছিল আরও ভয়ঙ্কর। কুর্স্ককে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে এটা আমেরিকার বিশাল বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলোকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। এর জন্য এর ভেতরে লোড করা থাকতো 24টা P-700 গ্রানাইট সুপারসনিক ক্রুজ মিসাইল এবং 28টা বিধ্বংসী টর্পেডো। আর এত বিশাল আকার নিয়েও এই সাবমেরিনটা জলের নিচ থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটে চলত। এই সাবমেরিনটার আরও একটা ইন্টারেস্টিং পার্ট বলি। এই সাবমেরিনের ভেতরে 2টো নিউক্লিয়ার রিয়াক্টারও ছিল, মানে জ্বালানি শেষ হওয়ার কোনো ভয়ই ছিল না। টানা কয়েক মাস এই সাবমেরিনটা জলের নিচে থাকতে পারত। এক কথায় বলতে পারেন, এটা ছিল একটা অপরাজেয় সাবমেরিন। আর রাশিয়ার কাছে কিন্তু এটা শুধুমাত্র একটা সাবমেরিন ছিল না, এটা ছিল তাদের ক্ষমতার প্রতীক, তাদের গর্ব। আর এই কনফিডেন্স বলুন বা অহংকার, যেটাই বলুন না কেন, সেটাকে প্রদর্শন করার জন্য রাশিয়া একবার সিদ্ধান্ত নেয়। আর সময়টা বেছে নেওয়া হয় 2000 সালের আগস্ট মাস। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রায় 10 বছরের মাথায় রাশিয়া তখন হিউজ ইকোনমিক ক্রাইসিসে ভুগছিল।
রাশিয়ার ক্ষমতা তখন ছিল পুতিনের হাতে, কিন্তু তারপরেও রাশিয়ার নৌবাহিনী প্রায় ঝিমিয়ে পড়েছিল। অর্থের অভাবে নতুন নতুন যুদ্ধ জাহাজ তো দূরের কথা, পুরনো জাহাজগুলি ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ করা যাচ্ছিল না। তাই নিজেদের হারিয়ে যাওয়া গৌরব আর সামরিক ক্ষমতাকে নতুন করে জাহির করতে রাশিয়া গত 1 দশকের মধ্যে তাদের সবথেকে বড় নৌ মহড়ার আয়োজন করে, যার কোড নেম দেওয়া হয়েছিল সামার X-2000। আর এই মহড়ার জন্য যে জায়গাটা বেছে নেওয়া হয়েছিল সেটা ছিল রাশিয়ার উত্তর উপকূলে বরফ শীতল ব্যারেন্টেস সাগর। এই মহড়া কতটা বিশাল ছিল জানেন? রাশিয়ার নৌবাহিনীর প্রায় 30টা যুদ্ধ জাহাজ, 4টে নিউক্লিয়ার সাবমেরিন আর প্রায় 1 ডজন ফাইটার এয়ারক্রাফট এবং কয়েক হাজার নৌসেনা একসাথেই প্রদর্শনীতে অংশ নিয়েছিল। কিন্তু এত সব কিছুর মধ্যেও সবার নজর ছিল কুর্স্কের দিকে, যেটা রাশিয়ার গর্ব ছিল। এবার সেদিন মহড়ায় কুর্স্কের কিন্তু একটা ভীষণই ইম্পর্টেন্ট পার্ট ছিল। তারা সমুদ্রের নিচে শত্রুপক্ষের একটা কাল্পনিক ডেমি জাহাজকে অ্যাটাক করার প্ল্যানিং করেছিল, যেখানে তারা টর্পিডো ফায়ার করে সেটাকে ব্লাস্ট করে নিজেদের যুদ্ধ ক্ষমতাকে জাহির করতে চেয়েছিল। পুরো রাশিয়ার নেভির টপ কমান্ডাররা তখন রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ জাহাজ পিটার দ্য গ্রেটে বসেছিল, আর দূরবীন এবং রাডারে চোখ রেখে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কুর্স্কে সেই বিধ্বংসী আক্রমণের দৃশ্য দেখার জন্য। 12ই আগস্ট সকাল 11টা কোর। সবকিছু একেবারে স্মুথলি চলছিল, ঠিক যেমনটা তারা প্ল্যানিং করে রেখেছিল। কুর্স্ক তখন সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 18 মিটার নিচে ছিল। সাবমেরিনের ভেতরে মোট 118 জন ক্রু মেম্বার। তারা একেবারে টেস্টের জন্য রেডি। সাবমেরিনের কমান্ডার গেন্নাদি লিয়াচিন টর্পিডো রুমে থাকা অফিসারদের গ্রিন সিগন্যাল দেন। এরপরেই সাবমেরিনের 4 নম্বর টর্পিডো টিউবে একটা বিশেষ টর্পিডো লোড করা হয়, কিন্তু তখনও কেউ জানত না যে এই টর্পিডোটাই তাদের ধ্বংসের কারণ হতে চলেছে। কুর্স্ক রাশিয়ার একটা অত্যাধুনিক সাবমেরিন ছিল, সেটা আমি অনেকবারই আপনাদেরকে বললাম, কিন্তু এই সাবমেরিনের ভেতরে যে সমস্ত টর্পিডো ব্যবহার করা হচ্ছিল সেগুলো ছিল সেই পুরনো সোভিয়েত আমলের। তার থেকেও ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই টর্পিডোতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছিল হাইড্রোজেন পারক্সাইড। এই কেমিক্যালটা এতটাই ডেঞ্জারাস যে এটা যদি অন্য কোনো মেটালের সংস্পর্শে আসে তাহলে সাথে সাথে একটা চেইন রিয়াকশন শুরু করে এবং যে কোনো মুহূর্তে এটা বোমার মতো ফেটে যেতে পারে। আর ঠিক এই ঝুঁকির কারণেই ব্রিটিশ রয়্যাল নেভি সহ বিশ্বের অনেক দেশ এই টর্পিডোর ব্যবহার বন্ধ করে দিয়েছিল। কিন্তু রাশিয়া চলছিল একটা হিউজ ইকোনমিক ক্রাইসিস, যে কারণে তারা এই টর্পিডোগুলোকে চেঞ্জ করতে পারছিল না। টর্পিডো রুমের অফিসাররা যখন শেষবারের মতো টিউবের সিল আর লক চেক করছিলেন, ঠিক তখনই টর্পিডোর একটা ওয়েল্ডিং জয়েন্ট দিয়ে ধীরে ধীরে সেই ভয়ঙ্কর লিকুইড বেরিয়ে আসতে শুরু করে। এর পরিমাণ এতটাই কম ছিল যে সেখানে কারো চোখেই পড়েনি। কিন্তু সকাল 11:25 ব্যারেন্টেস সাগরের শান্ত জলের নিচে একটা টাইম বোমা তখন একটু একটু করে আরও শক্তিশালী হচ্ছিল। 4 নম্বর টর্পিডো টিউবের ভেতরে লিক হওয়া সেই হাইড্রোজেন পারক্সাইড তখন বিক্রিয়া করতে করতে টর্পিডোর ভেতরে থাকা তামার পাইপ আর মরচে পড়া লোহার সংস্পর্শে চলে আসে। আর এরপরে কেমিক্যালের তীব্র রিয়াকশনে টর্পিডো টিউবের ভেতরে চাপ এবং তাপ হু হু করে বাড়তে থাকে। আর এক পর্যায়ে ভেতরের গ্যাসের চাপ এতটাই বেড়ে যায় যে টর্পিডোর আউটার কেসিং সেই চাপ আর ধরে রাখতে পারেনি। ঘড়িতে তখন সকাল 11:28। হঠাৎই এক বিস্ফোরণের আওয়াজে চারিদিক কেঁপে ওঠে। এটা কোনো সাধারণ বিস্ফোরণ ছিল না, এটা ছিল গ্যাসের সিলিন্ডার ফাটার মতো একটা হাই প্রেশার এক্সপ্লোনেশন। এই বিস্ফোরণের ধাক্কায় 4 নম্বর টর্পিডো টিউবের পেছনের দরজা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। 250 ডিগ্রি সেলসিয়াসের জ্বলন্ত আগুন আর বিষাক্ত গ্যাস মুহূর্তের মধ্যেই 1 নম্বর কম্পার্টমেন্টে মূল টর্পিডো রুমে ছড়িয়ে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই সেখানে উপস্থিত থাকা 7 জন অফিসার আগুনে পুড়ে মারা যান। এই বিস্ফোরণের শক্তি এতটাই ভয়াবহ ছিল যে সাবমেরিনের ডাবল হাল ভেদ করে সেই শক ওয়েভ সাগরের জলেও ছড়িয়ে পড়ে। ইভেন রীতিমতো একটা ছোটোখাটো সুনামি সৃষ্টি হয়। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 1.5। কিন্তু এই ট্র্যাজেডি এখানেই শেষ হয় না। কুর্স্কের এই আধুনিক ভেন্টিলেশন সিস্টেমের মধ্যেও একটা মারাত্মক ভুল ছিল। টর্পিডো রুমের সেই জ্বলন্ত আগুন ভেন্টিলেশন পাইপ বেয়ে মুহূর্তের মধ্যেই সেকেন্ড কম্পার্টমেন্টে সাবমেরিনের প্রধান কন্ট্রোল রুমে ছড়িয়ে পড়ে। কন্ট্রোল রুমে থাকা ক্যাপ্টেন গেন্নাদি লিয়াচিন সহ টপ অফিসাররা
সবাই এই বিষাক্ত ধোঁয়া এবং আগুনে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই অজ্ঞান হয়ে গিয়েছিল, যার ফলে সাবমেরিনটাকে বাঁচানোর জন্য যে ইমার্জেন্সি ব্লো বাটনটা প্রেস করা, সেটা করার জন্য কেউ ছিল না। এটা যদি করতে পারতো তাহলে সাবমেরিনটা মুহূর্তের মধ্যেই জলের উপরে ভেসে উঠত। অন্যদিকে 1 নম্বর কম্পার্টমেন্টে যেখানে টর্পিডো বিস্ফোরণ হয়েছিল, সেখানে মুহূর্তের মধ্যেই তাপমাত্রা প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যে তাপমাত্রায় লোহা গলে যায়। এবার শুরু হয় একটা চেইন রিয়াকশন। প্রথম বিস্ফোরণের ঠিক 2 মিনিট 15 সেকেন্ড পর বাকি 5 থেকে 6টা তাজা টর্পিডো একসাথে ব্লাস্ট করে যায়। এই বিস্ফোরণের তীব্রতা কতটা ভয়ঙ্কর ছিল সেটা জানলে আপনিও রীতিমতো চমকে উঠবেন। এই দ্বিতীয় বিস্ফোরণের ধাক্কায় কুর্স্কের সামনের প্রথম 3টে কম্পার্টমেন্ট একেবারে দুমড়ে মুচড়ে যায়। এই সময় রাশিয়ার ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ পিটার দি গ্রেটে একটা ঝাঁকুনি আসে। প্রায় 250 কিলোমিটার দূরে অবস্থিত নরওয়ের সিসমোগ্রাফে এই কম্পনটা ধরা পড়ে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 4.2। যে ডবল হাল ডিজাইন নিয়ে রাশিয়ার ইঞ্জিনিয়ারদের এত অহংকার ছিল, তাই 4.5 টন বারুদের ধাক্কায় তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। কারণ এই সাবমেরিনটাকে তৈরি করা হয়েছিল বাইরের অ্যাটাক থেকে নিজেকে বাঁচানোর জন্য, ভেতরের অ্যাটাক থেকে নয়। আর সমস্ত টর্পিডোগুলো বিস্ফোরণ হচ্ছিল সাবমেরিনের ভেতরেই। বিস্ফোরণে সাবমেরিনের সামনের অংশে একটা বড় গর্ত তৈরি হয়ে যায়। এই গর্ত দিয়েই প্রতি সেকেন্ডে হাজার হাজার টন বরফ ঠান্ডা জল কুর্স্কের ভেতরে ঢুকতে থাকে। এরপর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটা সোজা ব্যারেন্টাস সাগরের 108 মিটার মানে প্রায় 354 ফুট গভীরে আছড়ে পড়ে। এদিকে 118 জন ক্রুর মধ্যে বেশিরভাগই ততক্ষণে মারা গেছে, কিন্তু ওই সাবমেরিনের ভেতরে 23 জন ক্রু মেম্বার তখনও বেঁচে ছিল। পরপর দুটো বিস্ফোরণে কুর্স্কের সামনের দিকের প্রায় 6টা কম্পার্টমেন্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কিন্তু অবিশ্বাস্যভাবে সাবমেরিনের 7, 8 এবং 9 নম্বর কম্পার্টমেন্ট তখনও টিকে ছিল। তাই ওই 23 জন ক্রু মেম্বার একেবারে শেষ প্রান্তে মানে 9 নম্বর কম্পার্টমেন্টে এসে জমা হয়। নিশ্চিত মৃত্যুর মুখে দাঁড়িয়েও তারা বেঁচে থাকার চেষ্টা করতে থাকে। তাদের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট দিমিত্রি কোলসনিকভ। চারিদিকে তখন শুধুই অন্ধকার। পুরো সাবমেরিনের ইলেকট্রিসিটি প্রায় অকেজো হয়ে গেছে, কোথাও আলো নেই। ঠান্ডা জল হু হু করে ভেতরে ঢুকছে, অক্সিজেনের পরিমাণও প্রতি মিনিটে কমে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তারা আশা ছাড়েনি। খানিকক্ষণ পর পর তারা লোহার কম্পার্টমেন্টের দেওয়ালে ভারী হাতুড়ি এবং লোহার রড দিয়ে আওয়াজ করছিল, যাতে তাদের কেউ যদি খোঁজার চেষ্টা করে তাহলে তাদের সোনার মেশিনে এই আওয়াজটা যাতে ধরা পড়ে। তাদের আশা ছিল যে রাশিয়ার নৌবাহিনী নিশ্চয়ই তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু না, এর পরেও তাদেরকে কেউ উদ্ধার করতে আসেনি। আর এখান থেকে শুরু হয় এই গল্পে সবথেকে ট্র্যাজিক পার্ট। ক্লোসনিকভ এই সময় নিজের পকেট থেকে একটা ছোট্ট নোটপ্যাড বের করেন আর তারপর অন্ধকারের মধ্যেই কাঁপা কাঁপা হাতে লেখেন, আমরা সবাই প্রথমে 6, 7 আর 8 নম্বর কম্পার্টমেন্টে চলে এসেছিলাম, আর এখন আমরা 23 জন 9 নম্বর কম্পার্টমেন্টে আছি। পরিস্থিতি খুবই খারাপ, বাঁচার সম্ভাবনা হয়তো 10 থেকে 20%, এর বেশি নয়। আর এটাই ছিল কুর্স্ক সাবমেরিন থেকে পৃথিবীর উদ্দেশ্যে লেখা শেষ বার্তা। এদিকে সমুদ্রের উপরে তখনও কেউ ঠিকভাবে বুঝতে পারছিল না যে নিচে কত বড় সর্বনাশ ঘটে গেছে। রাশিয়ার নৌমহড়া নিয়ম অনুযায়ী টর্পিডো ফায়ার করার কয়েক মিনিট পর কুর্স্কের আবার রেডিওতে যোগাযোগ করার কথা ছিল, কিন্তু প্রথমে আধ ঘন্টা, তারপর 1 ঘন্টা কেটে যাওয়ার পরেও কোনো সাড়া পাওয়া যায়নি। প্রথমে সবাই ভাবেন হয়তো যোগাযোগের কোনো সমস্যা হচ্ছে, কারণ কুর্স্কের মতো একটা সাবমেরিনে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেটা কেউ কল্পনাও করতে পারছিল না। কিন্তু কয়েক ঘন্টা কেটে যাওয়ার পর এবার রাশিয়ান নেভির উচ্চপদস্থ অফিসাররা নড়ে চড়ে বসেন। রাশিয়ার নৌবাহিনী কুর্স্কে বারবার রেডিওতে মেসেজ পাঠাচ্ছিল, কিন্তু কোনো উত্তর আসেনি। শেষমেশ বিকেলের দিকে উদ্ধার কাজ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই রাশিয়ার ছোট ছোট উদ্ধার সাবমেরিনগুলো ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু সেদিন সমুদ্রের স্রোত এতটাই বেশি ছিল যে সাবমেরিনগুলো বারবার চেষ্টা করার পরেও কুর্স্কের ইমার্জেন্সি হ্যাচের সাথে ডক করতে পারছিল না। এভাবেই প্রথম দিন কেটে যায়, ইভেন দ্বিতীয় দিনও কেটে যায়। ভেতরে থাকা কোনো নাবিককেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এরই মধ্যে রাশিয়া আরও একটা সাংঘাতিক ভুল করে বসে। কুর্স্কের হারিয়ে যাওয়ার খবর সামনে আসতে ব্রিটেন, নরওয়ে এবং আমেরিকা সহ অনেকগুলো দেশ রাশিয়ার উদ্ধার কাজে হেল্প করার প্রস্তাব দেয়। বিশেষ করে নরওয়ের ডিপ সি রেস্কিউ টিম জানিয়েছিল যে তারা খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌঁছে যেতে পারবে, কিন্তু রাশিয়ার সামরিক নেতৃত্ব সরাসরি
এই প্রস্তাবগুলোকে রিজেক্ট করে দেয়। এর পেছনে একটা অদ্ভুত কারণ ছিল। কুর্স্ক ছিল রাশিয়ার সবচেয়ে গোপন সামরিক প্রযুক্তিতে তৈরি একটা অ্যাডভান্স সাবমেরিন। এর ভেতরে অত্যাধুনিক ওয়ারহেড ব্যবস্থা, নিউক্লিয়ার রিয়্যাক্টর এবং অত্যন্ত গোপন সোনার প্রযুক্তি ছিল। রাশিয়া ভয় পাচ্ছিল যে বিদেশি উদ্ধারকারী দল যদি সাবমেরিনে ঢুকে পড়ে তাহলে তাদের সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তারা ওই মুহূর্তে 23 জন ক্রু মেম্বারকে বাঁচানোর থেকে নিজেদের মিলিটারি সিক্রেটকে বাঁচানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছিল। এদিকে 9 নম্বর কম্পার্টমেন্টে 23 জন নাবিক তখনও বেঁচে থাকার চেষ্টা করছিল। তাদের কাছে কয়েকটা এমার্জেন্সি অক্সিজেন ক্যান্ডেল বা কেমিক্যাল অক্সিজেন জেনারেটর ছিল। এগুলো জ্বালালে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি হয়। বলতে পারেন জরুরি অবস্থায় এটাই ছিল সাবমেরিনের মধ্যে বেঁচে থাকার শেষ ভরসা। কিন্তু এই 23 জনের ভাগ্য তাদের সাথ দেয়নি। ইনভেস্টিগেশন অনুযায়ী ওই ক্যান্ডেলগুলো ইউজ করার সময় একটা অক্সিজেন ক্যান্ডেল ভুলবশত জলের মধ্যে পড়ে যায়, আর জল লাগার সঙ্গে সঙ্গেই সেটাতে রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, আর মুহূর্তের মধ্যেই ওই ছোট্ট কম্পার্টমেন্টের ভেতরেই আগুন লেগে যায়। এই আগুন বেশিক্ষণ জ্বলেনি ঠিকই, কিন্তু এই আগুনের ফলে যতটুকু অক্সিজেন ছিল তা প্রায় শেষ হয়ে যায়। উল্টে কয়েক সেকেন্ডের মধ্যেই চারিদিক বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসে ভরে যায়, আর এই বিষাক্ত ধোঁয়ার মধ্যেই তিলে তিলে 23 জন মানুষ মারা যায়। এদিকে দুর্ঘটনার প্রায় 5 দিন পর রাশিয়ার উপর যখন ইন্টারন্যাশনাল প্রেশার ক্রমশ বাড়ছিল, গোটা পৃথিবীর মিডিয়া যখন প্রশ্ন তুলছিল যে রাশিয়া কি নিজেদের অহংকারের জন্যই নাবিকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, তখন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিদেশি সাহায্য অ্যাকসেপ্ট করার পারমিশন দেন। নরওয়ে এবং ব্রিটেনের একটা বিশেষ রেস্কিউ টিম কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায়, আর 2000 সালের 21শে আগস্ট কয়েক ঘন্টার মধ্যেই তারা সেই এমার্জেন্সি রেস্কিউ হ্যাচটা খুলে ফেলে। কিন্তু তারা যখন ওই এমার্জেন্সি গেট দিয়ে ভেতরে ঢুকেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ভেতরে আর একজন মানুষও বেঁচে ছিল না। এই দুর্ঘটনার পর প্রায় 1 বছর কেটে যায়। সময়টা ছিল 2001 সাল। সমুদ্রের তলায় কুর্স্কের ভেতরে তখনও 2টো আস্ত নিউক্লিয়ার রিয়্যাক্টর পড়েছিল, আর গোটা দুনিয়া ভয় পাচ্ছিল যে কোনো মুহূর্তে এই নিউক্লিয়ার রেডিয়েশন পুরো ইউরোপের সমুদ্রে ছড়িয়ে পড়তে পারে, যেটা একটা হিউজ ন্যাচারাল ডিজাস্টারে পরিণত হতে পারে। তাই রাশিয়ার সরকার ডাচ কোম্পানি ম্যামটকে কুর্স্ক সাবমেরিনের অবশিষ্ট অংশ সমুদ্রের নিচ থেকে তুলে আনার কন্ট্রাক্ট দেয়। তারা একটা বিশাল চ্যাপ্টা মতো রেস্কিউ জাহাজ নিয়ে আসে এবং কুর্স্কের সামনের অংশটাকে কেটে আলাদা করে দেওয়া হয়। এরপর একেবারে নিখুঁত ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিশাল বিশাল চেইন বেঁধে 108 মিটার নিচ থেকে সেই 18,000 টনের ভাঙা লোহার সাবমেরিনটাকে টেনে সমুদ্রের উপরে তোলা হয়। এই পুরো কাজটা করতে সময় লেগেছিল প্রায় 2 মাস। আর একবার এটাকে উপরে নিয়ে আসার পরে শুরু হয় ইনভেস্টিগেশন। তদন্তকারীরা ধ্বংসস্তূপের ভেতর থেকে কোলেসনিকভের সেই হাতে লেখা নোটটা উদ্ধার করেন, যেটা ওই 23 জনের জীবিত থাকার একটা বড় প্রমাণ ছিল। কিন্তু এরপরে শুরু হয় আরেকটা কন্ট্রোভার্সি। অনেকেই সরাসরি এই ইনভেস্টিগেশনের রিপোর্ট মানতে রাজি হয়নি। এখানে একটা ভীষণই পপুলার কনস্পিরেসি থিওরি সামনে নিয়ে আসা হয়। সেই থিওরি অনুযায়ী রাশিয়ার মহড়ার সময় কুর্স্কের খুব কাছেই 2টো আমেরিকান সাবমেরিন নজরদারি করছিল। তাদের মধ্যে একটা নাকি ভুলবশত কুর্স্কের সঙ্গে ধাক্কা খায় এবং কুর্স্ক ডুবে যায়। যদিও এই থিওরির কোনো প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তো এই হলো কাহিনী। আপনার কি মনে হয় এই সাবমেরিনটাকে কি আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ এটাকে কোনো অ্যাটাক করেছিল, নাকি এটা রাশিয়ার নিজের ভুলের কারণেই ডুবেছিল? কমেন্ট করে জানান। এবার এই যে বললাম যে সিআইএ বা আমেরিকা এই জাহাজটার উপর অ্যাটাক করতে পারে, এটা কেন এলো সামনে? এর কারণ হচ্ছে আমেরিকা কিন্তু ঠিক এক্স্যাক্টলি এরকমভাবেই রাশিয়ার একটা জাহাজকে, মানে একটা সাবমেরিনকে চুরি করে নিয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনছেন, এবং এটা নিয়ে আমাদের চ্যানেলে একটা ডেডিকেটেড ভিডিও আছে, আপনি চাইলে এই ভিডিওটা দেখতে পারেন। আপনি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।